বলছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে ম্যাডামের লাইভ দুবার দেখতে হলো। একবার তো অবশ্যই দেখব বলেই দেখেছি, কি বলছেন কি করছেন, প্লাস হচ্ছে একটু এন্টারটেনের জন্যও দেখেছি। আর সেকেন্ড বার আমি যদি কোনো কন্টেন্ট করি তার আগে আমাকে বই পড়তে হয়, মানে যাকে নিয়ে কন্টেন্ট করবো, যে বিষয়টা নিয়ে কন্টেন্ট করবো সেটা আমাকে পড়তে হয়। আদারওয়াইজ আমি ভিডিও বা কিছুই করতে পারি না। তার কারণ হচ্ছে যে না বুঝে কি করে কন্টেন্ট করব। না, অনেকে আছে থাম্বনেল দেখেই কন্টেন্ট করতে চলে আসে, অনেকে আছে কিছু লিঙ্ক পাঠালে সেটা দেখেই তার উপর বেস করে কথা বলে, এবং সেটা খুব গ্ল্যাডলি তারা বলে যে আমি ভিডিও দেখিনি, জাস্ট উপরে থাম্বনেল দেখেই চলে এসেছি। আবার কেউ কেউ বলে দূর, কে ওর ভিডিও দেখবে, বাট আমার কাছে লিঙ্ক আসলো তাই কথা বলছি। বাট না ভাই, আমি একদমই ওরম পারি না। আমি জাস্ট পড়া দেখে বুঝে তারপর ভিডিও করতে আসছি। তো এখন কটা বাজে বলুন তো? প্রায় 4টে। সেই সময় আমি ভিডিও করতে আসছি। আর ভিডিওটা এখন করছি এই জন্যে কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না, তারপরে যদি বা উঠি চারিদিকে ক্যাজরা, মানে আওয়াজ, তো তাতে ভালো করে ভিডিও করা যায় না। তাই এই সময়টা আমার জন্য খুব ভালো আর কি সময়, মানে টাইমটা। এই সময় আমি পড়াশোনাও এই সময়ই করেছি আর কি, মানে রাত জেগে জেগে। তো দ্যাটস ওয়াই আমার অভ্যেস আছে আর কি। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে দেখার পর আমার এবার তো কিছু বলতে হবে। হ্যাঁ, মানে মোটামুটি সবাই জানে যে আমি ম্যাডামের ভিডিও দেখার পর, মানে সরি লাইভ দেখার পর আমি একটা জিস্ট ভিডিও করি আর কি, সবসময় ভালো লাগে আর কি করতে। তো বেশ ভালো কন্টেন্ট থাকে আর সেই জন্য কথা বলতে ভালো লাগে। আর ম্যাডাম যেটা বলছেন যে আমাদের কোটিপতি কচি খোকা আর কি, আর টিনু সুন্দরী, এদের দুজনকে নিয়ে আর কি কন্টেন্ট করা বন্ধ করা হোক, মানে এটা ঠিক উনি ওটা বলতে চাননি। উনি যেটা বলতে চেয়েছেন যে যেভাবে কনস্পিরেসি বা যেভাবে নোংরা অ্যাটাক করে ভিডিও করা হচ্ছিল সেগুলো বন্ধ করুন। অ্যাকচুয়ালি এই ম্যাডাম যে কথাগুলো আজকের বলছে এবং অনেকেই যেটা আজকের মেনে চলছে, এই কথাটা আমি বহুদিন ধরে বলে এসেছি যে কন্ট্রোভার্সি বা বিতর্ক এটা একটা লাইফের পার্ট, ঠিক আছে? তাই কন্ট্রোভার্সি থাকবে জীবনে, বিতর্ক ছাড়া তো জীবন হতে পারে না। যে কোনো কথায় বিতর্ক হতে পারে, কিন্তু সেই বিতর্ককে নিয়ে কথা বলতে গিয়ে আমাকে কারোর বডি শেমিং করতে হবে, কাউকে পার্সোনাল অ্যাটাক করতে হবে বা কাউকে নোংরাভাবে আক্রমণ করতে হবে তা কিন্তু নয়। খুব ফানি ওয়েতে, খুব এন্টারটেনিং ওয়েতেও ভিডিও করা যায়, এবং তার জন্য খুব জোরে খুব লাউডলি চিৎকার চেঁচামেচি করে কাউকে একদম মানে কি বলবো পিষে দেবো, এরমভাবে কন্ট্রোভার্সি করার কি মানে আছে? হ্যাঁ, আর আমি সত্যি কথা বলতে চেয়েছিলাম যে কন্ট্রোভার্সি জোনটা খুব স্মুথ গোয়িংভাবে চলুক। এই যে এত ঝামেলা, এত অশান্তি বা এত কিছু হচ্ছে, তার পিছনে রিজন এটা যে কন্ট্রোভার্সির আসল মানেটাই লোক ভুলে গেছে। এবং সেখানে একটা জিনিস দেখেছি যে কিছু ভিউয়ার্সদেরকে খুশি করবার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই লেভেলের ডেসপারেট হয়েছে। আর দ্যাটস ওয়াই কিন্তু আজকের এই অবস্থা। আজকের কিন্তু যখন এই কেসের ব্যাপারটা আসছে বা ম্যাডাম যখন এরকম কোনো শাস্তিমূলক দৃষ্টান্ত মানে নিশ্চয়ই তোমাকে অন্য কিছু জিনিস নয়, যেটা হবে সেটা হচ্ছে হ্যারাসমেন্ট এবং টাকা পয়সা খরচা। তো সেটার ভয়ে কিন্তু মানুষ পিছিয়ে গেছে, কারণ আলটিমেটলি যারা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছেন তারা হ্যারাসমেন্টে ভয় পায়, কারণ তারা ঘরে থেকে কাজ করতেই বেশি মানে স্বতন্ত্র আর কি। ঘরে থেকে ঘরে বসে ফোনের মধ্যে ভিডিও করব, এটা তো বোঝেন যে ভার্চুয়াল জগতে তারাই বেশি অ্যাডিক্টেড হয় যারা কিনা পার্সোনাল জগতে সেই লেভেলের চলাফেরা করে না, যারা মুঠো ফোনের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে। তো তার জন্য তো মানে কিছুটা ঘরকেন্দ্রিক হতে হয়, তাই না? কাজের ফাঁকে ফাঁকে ঘরকেন্দ্রিক। তো যারা ভিউয়ার্স তারাও তাই, আর যারা ক্রিয়েটার তারাও তাই। তো সেই সব ক্রিয়েটারকে যদি বলা হয় যে যা করেছো তার জন্য তোমাকে প্রুফ দিতে হবে এবং তোমাকে কোর্টের চক্কর কাটতে হবে, তাহলে সেটা তাদের জন্য ভীষণই ইরিটেটিং, কারণ সেখানে যেতে হবে, সেটা সময় সাপেক্ষ এবং সত্যি কথা বলতে মানসিক এবং ফিজিক্যাল একটা অসুবিধা, ঠিক আছে? সমস্ত কাজ বাঁচিয়ে ভিডিও করে তারপর আবার এগুলো ছোটাছুটি অহেতুক, সেটা খুব মুশকিল। আর দ্বিতীয় কথা, এখানে যারা কাজ করতে এসেছে
দু একজন হয়তো সেইভাবে কন্ট্রোভার্সি করে না, বাট বেশিরভাগ লোকজন যারা ডিসিপ্লিন ওয়াইজ ভিডিও করে তারা সবাই কিন্তু ইনকামের জন্যই এখানে এসেছে। তো সেখানে আমরা জানি যে ইউটিউব করে ঠিক কত পয়সা ইনকাম করা যায়, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক কতটা পয়সা ইনকাম করে, বিশাল কিছু কিন্তু অ্যামাউন্ট ইনকাম হয় না যদি না সেই লেভেলের ভিউজ হয়, ঠিক আছে। তো সেখানে একটা মান্থলি ইনকাম করে, তো সেই টাকা থেকে আবার যদি তাদেরকে গ্যাট খরচা করে লয়ার ধরতে হয়, তারপরে এইসব কেস ফেস সামলাতে হয়, তাহলে তাদের জন্য সেটা কিন্তু ভীষণ ইরিটেটিং ব্যাপার। তো দ্যাটস ওয়াই মোটামুটি কন্ট্রোভার্সি জোনে অনেকেই নিজেদেরকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছে এবং নিজেদেরকে শোধরানোর চেষ্টা করেছে। তো এটা কিন্তু গুড সাইন, এবং এটা অবশ্যই ম্যাডামের জন্য হয়েছে। হ্যাঁ, উনি লাউডলি ভয় দেখিয়েছেন, আগে হয়তো ওদিক থেকে এদিকের লোককে বলেছে, তারপরে এটা করেছে। উনি কিন্তু এইভাবে স্টেপটা সাজিয়ে এসেছিলেন, আজকের কিন্তু নতুন করে উনি এটা করেননি, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ আমি শুনেছি কোনো একজনের মুখে যে ম্যাডাম কিন্তু বহুদিন ধরে সবার ভিডিও লক্ষ্য করছিলেন, মানে তার কাছে দেওয়ার লোকজন আছে হয়তো, তো লক্ষ্য করছিলেন, এবং সেই জায়গা থেকে উনি কিন্তু ইউটিউবের উপরে অনেক দিন ধরে নজর রেখেছিলেন, এটা যেটা বুঝতে পারলাম, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ম্যাডাম কিন্তু অনেক বুঝে সুঝে পা ফেলেছেন, এরকম নয় যে দুম করে হঠাৎ করে আমাদের কিমাকে ভুলে গিয়ে আবার এদিকে আমাদের হার্টের বা শুয়ের দিকে চলে এসেছে, এরকম নয়। প্রথমে উনি করেছেন কি বলতো, প্রথমে একটা ঘেঁটি ধরেছে, যেই ঘেঁটিটা বেশি লাউড তাকে পোলাইটলি বুঝিয়েছে, ঠিক আছে, এবং সেখান থেকে নিজেকে বের করে এনেছে, তারপরে এইদিকের লোকজনকে বলেছে। প্রথমে কিন্তু মানে শিক্ষিত লোকেদের বোঝানোর চেষ্টা করেছে, তুলনামূলক শিক্ষিত লোকেদের বোঝানোর চেষ্টা করেছে, তারপরে গিয়ে ওই দিকে গেছে যেখানে যারা একটুখানি ব্লান্ট। তবে এই জায়গায় আমি একটা কথা বলবো যে কিমা কিন্তু শিক্ষিত সেই লেভেলের না হলেও প্রচণ্ড প্রচণ্ড ধূর্ত একটা মহিলা, যে কিনা পলিটিক্সটা, ইউটিউবের পলিটিক্সটা রন্ধে রন্ধে ঢুকিয়ে নিয়েছে, এবং কখন কখন কোথায় কোথায় লাউড হতে হয়, কোথাও সাইলেন্ট হতে হয়, সেটা কিন্তু খুব ভালো করে বোঝে, ঠিক আছে, এবং খুব ভালো করে জানে যে কিভাবে সন্তর্পণে পা ফেললে ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝবে না, কারণ ওর টার্গেটই হচ্ছে ভিউয়ার্স। তো সেই জায়গায়, কারণ কন্ট্রোভার্সি করতে গেলে তো ভিউয়ার্সকেই টার্গেট, মানে ভিডিও করতে গেলে ভিউয়ার্সদেরকেই টার্গেট করতে হবে, বাট তাদেরকে ইমোশনাল সুড়সুড়ি দিতে হবে। তো সেটা কিন্তু কিমা খুব ভালো জানে, এবং আমি আপনাদের বলতে পারি যে এখানে যত যত ক্রিয়েটার আছে তার মধ্যে ওয়ান অফ দেম বেস্ট ক্রিয়েটার এই জায়গায়, যে কিভাবে ভিউয়ার্সদেরকে পালস, মানে ভিউয়ার্সদের পালস বুঝতে হয়, এবং কিভাবে ভিউয়ার্সদেরকে ওর দিকে টানতে হয়। কারণ এই তো প্রথম নয়, যতবার হয়েছে কিমা শুধু চেঞ্জ করেছে আর কি। প্রথমে শুনলাম অন্দরমহলের ওই জায়গা থেকে ছিল, ওখান থেকে বেরিয়ে এসেছে, তারপরে তো এই যে হার্ট এদের সঙ্গে ছিল সেখান থেকেও বেরিয়ে গেছে, আবার এখানে এই জিনিসটা হচ্ছে এখান থেকেও ও বেরিয়ে গিয়ে নিজের স্বতন্ত্রতা বজায় রেখে আবার একটা দল টাইপের করবে, মানে ওর মধ্যে নেতৃসুলভ ব্যাপারটা কিন্তু প্রচণ্ড বেশি আছে। দেখো, যার যেটা আছে সেটা বলতে হবে বস। এবং সত্যি কথা বলতে আরও একটা জিনিস, ও ভীষণ আত্মবিশ্বাসী, এবং ও মুচড়ে পড়ে না, ঠিক আছে। এবং ওর লাইভে ও আর যে একটা বিশাল দামি কথা বলেছে, ও বলেছে আমি ভগবানের কাছে কোনো দিন রিগ্রেট ফিল করি না, আমি যা পেয়েছি সেটা অনেক বেশি পেয়েছি, এবং আমার কোনো ওই দিকে কোনো স্যাডনেস নেই, মানে আমার কোনোভাবেই নেগেটিভ ভাইবস নেই আমার ভগবানের প্রতি, কারণ আমি যা চেয়েছি তা সবসময় ভগবান আমাকে পাইয়ে দিয়েছে। দিস ইজ গুড সাইন, মানে পজিটিভিটির দিকে গুড সাইন। হ্যাঁ, ওর মধ্যে এই পজিটিভনেসটা রয়েছে, যেটা যার রয়েছে আমি সব সময় বলবো। আর এই ভগবানকে সব সময় যে এই বাহবা দেয়া, যে তুমি মানে ভগবান আপনি যা আমার জন্য করেছেন সেটা আমি যতটা না প্রাপ্য তার থেকে বেশি করেছেন, এটা করা কিন্তু খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। মানে এই মানুষটার মধ্যে কিন্তু ওই জায়গাতে প্রচণ্ড বেশি পজিটিভিটি আছে, এবং সেই জায়গায় আত্মবিশ্বাসটাও কিন্তু ভরপুর আছে, এটা আমি কিন্তু বলতে পারি। আচ্ছা, যাই হোক, এইবার যেটা বলছিলাম ম্যাডামের লাইভে, সেটা হচ্ছে যেটা করছিলেন ম্যাডাম, তো ম্যাডাম কন্ট্রোভার্সি জোনটাকে পরিষ্কার করার চেষ্টা করছে, যেটা কোনো এক সময় আমি বহুবার বলেছি, বাট কিন্তু এটা তো জানোই যে আমার মতো একটা চারানা কন্টেন্ট ক্রিয়েটার, তার কথার গুরুত্ব কে দেবে। আমি কিন্তু বহুবার বলেছি, এবং শুধু বহুবার বলিনি, সেই জিনিসটাকে কিন্তু নিজে মেনে গেছি। শুধু বললে হয় না, নিজের পায়ে মানে মাটিটাও কিন্তু
পাটা শক্ত করে নিজের মাটিতেও রাখতে হয়। মানে ধরো তুমি লোককে জ্ঞান দিয়ে যাচ্ছ, অথচ তুমি নিজে সেই কাজটা করছো না, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ডে 1 থেকে আজ পর্যন্ত সেই জায়গাটাই ধরে রেখেছি। মানে আমি হেলদি কন্ট্রোভার্সি করব, আমি ফানি ওয়েতে কন্ট্রোভার্সি করব, আমি একজন এন্টারটেনার, এবং সেখানে কোনোভাবেই আমি নিজের মানে ওই গালি বা ওই ধরনের কথাবার্তা এইগুলো করব না। সে যেই আমাকে যেভাবেই বলুক, আমি পার্সোনাল অ্যাটাক করব না, আমি গালি দেবো না। এটাই কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম এবং আমি সব সময় এটাকে মেনে চলেছি, ঠিক আছে। তো যাই হোক, তার জন্য কিন্তু প্রশংসাও পেলাম, হ্যাঁ, ম্যাডামের কাছ থেকে। উনি কিন্তু বলেছেন যে আমি ক্লেভার। না, আমি ক্লেভার কিনা জানি না, তবে ম্যাডাম আমি যে জায়গায় ছিলাম অ্যাজ অন ডেট, আজকেরও সেই জায়গাতেই আছি। যেই জিনিসটার প্রতিবাদ করেছিলাম আজকেরও সেই জায়গাটায় আছি। ক্লেভার বলেছেন, ঠিক আছে, এটা অনেক বড় পাওনা হয়ে গেছে, ক্লেভার আমি নই। তবে আপনি এটা বলেছেন আমি মার্জিত ভাষায় কন্ট্রোভার্সি করি, হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমি আমার ভাষা সংযত রেখে মার্জিত ভাষায় কন্টেন্ট করার চেষ্টা করেছি। আর আপনাকে নিয়ে যে কন্টেন্টগুলো করেছি সবগুলোই কিন্তু ফানি ওয়েতে, ফানিভাবে, সেখানে কোনো রং ইন্টেনশন আমার ছিল না, ফানি ওয়েতে করেছি, মজার বিষয়। এবার আপনি যদি বলেন যে আমি ওই নই, আমি সেই নই, দেখুন আপনার সঙ্গে আমি তো সময় কাটাইনি আর আপনাকে সামনে থেকেও দেখিনি, তাহলে আপনার সম্বন্ধে জানা বা জাজমেন্ট করা আমার পক্ষে তো সম্ভব নয়। আমি আপনার যেটুকুনি রূপ দেখেছি সেটা নিয়ে কথা বলেছি, এবং আমি প্রথম প্রোটেস্ট করেছিলাম এই ব্যাপারটা, যেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, যে আপনি কোনো একটা লাইভে উঠেছিলেন, তো আমি বলেছিলাম যে আপনি এদের লাইভ থেকে আসছেন, এদের চ্যানেল থেকে আসছেন, তার জন্য কিন্তু আপনার ইমেজ বা রেপুটেশন যাই বলেন খারাপ হচ্ছে। কারণ আমরা কি জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আর আমরা আমাদের পরিবেশ থেকে এবং আমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে কিন্তু মানুষকে বিচার করি, যে ও কোন পরিবেশে আছে এবং কাদের সাথে মিশছে, ঠিক আছে, সেটার হিসেবে কিন্তু বিচার করি। তো সেই জায়গা থেকে আপনাকে বলেছিলাম কথাটা, যার জন্য অনেক কথা শুনতে হয়েছে, সে ঠিক আছে। বাট আমি এটাই বলেছিলাম যে আপনি আপনার ইমেজটা নষ্ট করে ফেলছেন। আপনি যে মানবাধিকার কর্মী, তো আপনার তো একটা ইমেজ আছে, সেটা আপনি নষ্ট করে ফেলছেন। যদিও পরবর্তীকালে মানে আজকের অ্যাজ অন ডেট আমি বুঝেছি আপনার প্ল্যান কি, আপনার প্রোগ্রাম কি, আপনি কি সেট আপ করতে চাইছেন আর কিভাবে করতে চাইছেন। আর সব থেকে বড় কথা, নিজের পাশে সব লোকজনকে তো একদিনে ছেড়ে ফেলা যায় না। তো আপনি যেটা করছেন, মানে আস্তে 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 করে পরিষ্কার করার চেষ্টা করছেন, এটা খুব ভালো, এটা খুব ভালো। এবং সত্যি কথা বলতে আগে কন্ট্রোভার্সি জোনটা যে জায়গায় ছিল, আজকের ডেটে এসে কিন্তু অনেকটা অনেকটা কিন্তু ফেয়ার হয়েছে, অনেকটা গালিগালাজ কমেছে, অনেকটা কেন প্রায় নেই বললেই চলে, কিছু লোকজন দেয়। আর সেগুলোও আমি জানি ধীরে ধীরে পরিষ্কার হবে এবং আপনার দ্বারাই পরিষ্কার হবে। হ্যাঁ, তাদের বোঝাতে সময় লাগবে, কারণ কি বলুন তো, শিক্ষিত লোকদের বোঝাতে সময় কম লাগে, মূর্খ লোকেদের একটু সময় লাগে। তো আমি কাউকে শিক্ষিত মূর্খ বলে আলাদা করে অ্যাড্রেস করতে চাইছি না, তবে এটা বলতে পারি ডাল ব্রেন যারা, তাদের বুঝতে সময় লাগে এবং আপনি সেই সময় সুযোগটা তাদেরকে দিচ্ছেন। তুলনামূলক যারা শিক্ষিত বা আপনার যদি মনে হয়েছে ম্যাচিওর এনাফ, তাদেরকে সময়টা আপনি কম দিয়েছেন। তো যাই হোক, আপনার যে কাজটা, খনন কার্যটা, সেটা তো চলতেই থাকবে আমি জানি, আর আপনি করছেনও সেটা। তো কিভাবে করছেন, এবার আমার কাছে প্ল্যানটা অনেকটা ঢুকে গেছে। মানে আপনি কিভাবে প্ল্যানিংটা করছেন, কিভাবে সাজাচ্ছেন ব্যাপারটা এবং কিভাবে করছেন এবং কি করলে হবে, কি কোথায় লাউড হতে হবে, সেটা বুঝেছেন। তবে আপনাকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে, যদিও আমার বলার কিছু নেই, তবু আপনি যেভাবে লাউডলি চিৎকার করছিলেন আর যে লেভেলে পরিশ্রম করে বাড়িতে এসেছেন, তারপর যেভাবে লাউডলি চিৎকার করছিলেন, তাতে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স থাকে, যদি প্রেশার থাকে হাই হয়ে যাবে, ঠিক আছে। তো সে বিকুল, হ্যাঁ, মানে সবসময় অত লাউড, অত এক্সাইটমেন্ট রাখাটা ঠিক নয়, এটা আমার মনে হয়, ঠিক আছে। আরও একটা ব্যক্তিগত আপনাকে পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আপনি তো চুলে কালার করেন, তো ওই যে কালারটা করেন সেই কালারটা যথেষ্ট ফেড হয়ে গেছে, মানে আপনি অনেক দিন করেননি, তো প্লিজ কালারটা করিয়ে নেবেন। আর তার সাথে আপনি চুলে অয়েল ম্যাসেজ, মানে হট অয়েল ম্যাসেজটা করাবেন, তার সাথে কিন্তু স্পা করাবেন, ঠিক আছে। স্মুথনিং করাবেন কিনা জানি না, কারণ আপনার চুলটা তো ওয়েভি, তো কিন্তু স্পাটা অবশ্যই করিয়ে নেবেন এবং সেটা 3 মাস পর পর ট্রিটমেন্টটা করাটা আপনার জন্য ভালো হবে, কারণ চুলটা ভীষণই রাফ স্ট্রাকচার হয়ে গেছে। আপনার চুল অনেক আছে, সুন্দর চুল, বেশ ভালো লাগে ঝাঁকড়া মতো, কিন্তু সেটাই যদি আপনি মানে সফটনেস না আনেন, রাফ লাগে, তাহলে একটু দেখতে খারাপ লাগে। কারণ যেহেতু আপনি সবসময় চুলটাকে খুলে রাখেন, তো আপনার চুলটা মেনটেন করা জরুরি, তো ওটা করবেন প্লিজ। তো যাই হোক, এগুলো পার্সোনাল কথা, এগুলো যদিও আমার আর অন্য কোনো সুযোগ নেই, তাই আমি ভিডিওর মাধ্যমেই আপনাকে জানিয়ে দিলাম।
ঠিক আছে, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো আপনার প্ল্যানটা আমি পরিষ্কার ধরতে পেরেছি যে আপনি ঠিক কী করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন। আর সবথেকে বড় কথা, মানুষ যখন কোনো ভিডিও করে না, সে ভুলে যায় যে আমি কি বলেছি, কি করেছি। এই যদি ভিডিওগুলো সবার কাছে থাকে তাহলে সেটা বোঝা সুবিধা হয়। আর আপনি যাদেরকে অ্যাড্রেস করছেন, মানে খেকি পুঙ্গি এদেরকে, আর ঠিকই বলেছেন, এরাও প্রচুর 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 করেছে। তবে হ্যাঁ, এখন অনেকটা পোলাইট, অনেকটা নম্র জায়গার দিকে যাচ্ছে, বাট কিছুদিন আগে পর্যন্ত খুব ডেসপারেট ছিল। তবে আপনার এই জায়গাটা, মানে আপনার এইভাবে ঘুরে যাওয়াটা ওরা কিন্তু এক্সপেক্ট করতে পারেনি, বিয়ন্ড এক্সপেকটেশন। আপনাকে ওরা ক্যালকুলেশন করতে পারেনি এবং আপনাকে ওরা ওদের পেটেন্ট ভেবে নিয়েছিল। আমাদেরই দিদি ভাই, আমাদেরই সময় মাথায় ছাতে তুলেছেন। আপনার অরিজিনাল জায়গাটা ওরা ধরতে পারেনি, যদিও সেটা আমিও ধরতে পারিনি যে আপনার প্ল্যানিং প্লটিংটা কী। বাট এখন যখন অনেকটা এসেছে তখন বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আপনি একটা কথা বলেছেন, আমাদের কোটিপতি কচি খোকা, সে হচ্ছে আপনার ক্লায়েন্ট, তাই আপনি ক্লায়েন্টের কথা শুনতে বাধ্য। এবং যেহেতু আপনি পয়সা নিয়ে কাজ করেছেন ক্লায়েন্টের থেকে, তো ক্লায়েন্ট যেটা বলবে সেটাই শুনতে বাধ্য। এক্স্যাক্টলি, এটাই তো প্রফেশনালিজম। আমি যে কাজটা করছি আমি আমার ক্লায়েন্টের হয়ে করছি এবং সেখান থেকে আমি পয়সা যেহেতু নিয়েছি, তাই আমি দায়বদ্ধ। তো ডেফিনেটলি আপনি চাইবেন আপনার ক্লায়েন্টের কোনোভাবেই যেন ক্ষতি না হয়, আর আপনার ক্লায়েন্ট যেন সব দিক দিয়ে ভালো থাকে। তাই ক্লায়েন্টের এগেনস্টে যারাই থাকবে, বা আপনার যদি মনে হয় যে এই ক্লায়েন্টের এইগুলোর জন্য ক্ষতি হচ্ছে, ডেফিনেটলি আপনি সেখানে প্রতিবাদ করবেন। আর সেটাই করেছেন, যেটা বুঝতে পারলাম সেটাই হয়েছে। তো যাই হোক, এবার দেখুন, কাকে নিয়ে কন্টেন্ট করব কি করব না সেটা আমরাই ঠিক করব। বাট আপনি যেটা বলতে চেয়েছেন, কন্ট্রোভার্সি জোনটাকে ফেয়ারলি আর কি ইউটিলাইজ করতে, এটাই বলেছেন। তাই কন্ট্রোভার্সি বাদ নয়, ওটাই বলেছেন। তো যাই হোক, এটা গেল। এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছেন যে টিনুকে আরও সারভাইভ করতে হবে, আরও বেশি নিজের পায়ে দাঁড়াতে হবে, আরও বেশি ইকোনমিক্যালি এস্টাবলিশড হতে হবে, এবং আরও বেশি হচ্ছে তোমার কি বলবো, ঘর বাড়ি হ্যান ত্যান করতে হবে, কারণ ভাড়া বাড়িতে থাকে ওইটা, সেই জন্যে মানে বাচ্চাটা ওখানে ইনসিকিওর আপনার বক্তব্য অনুযায়ী। যে যদি আমার বাবার নিজস্ব বাড়ি থাকে তাহলে আমি বাবার কাছেই থাকবো, আমি কেন মায়ের কাছে থাকবো যে আমার মায়ের নিজস্ব বাড়ি নেই, এটা বলছেন। মানে বাড়িটা একটা ক্রাইটেরিয়া বাচ্চা থাকার জন্য। যাই হোক, আমি আপনাকে একটা কথা বলি, 7 বছর পর্যন্ত বাচ্চা তো মায়ের কাছেই থাকে এবং সেক্ষেত্রে খরচা তার বাবাই দেয়, এটা আমি জানি। কাস্টাডি কেসটা অনেক পরের ব্যাপার, আর ও টিনু তো কাস্টাডি কেস করেনি, তো সেটা ওদের ব্যাপার, আইনি ব্যাপার। সেই আইনি জটিলতার মধ্যে আমি একদমই ঢুকতে চাই না, কি করেছে, কেন করেছে। আর আপনি বলছেন যে আমি সেবকদার থেকে কন্টেন্ট নিয়ে কাজ করেছি, একদমই নয়, সেবকদার থেকে কন্টেন্ট নিয়ে কাজ করিনি। আমি আমার মতো করেই ভিডিও করেছি। আর সত্যি কথা বলতে, আইনি প্রসেস কি হয়েছে, কতটা প্রশাসন যুক্ত, কিভাবে হচ্ছে, আমি কিছুই জানি না, আর জানতে চাইও না। কারণ কারোর পার্সোনাল জিনিস জানার জন্য তাকে ফোন করে বা তার সঙ্গে মেসেজ করে তার থেকে জেনে তার এগুলো, আমি মনে করি না সেটাই কোনো ফেয়ার কাজ আছে, তো আমি সেগুলো করি না। ঠিক আছে, কিছু খবর উড়ো যেগুলো এসেছে সেগুলো দিয়ে দিয়েছি, সেটা আলাদা কথা। বাট নিজের থেকে আমি কাউকে ফোন কলস করে কোনো কন্টেন্ট নিয়ে আসবো বা প্রশাসনের ব্যাপার, আইনি ব্যাপারে যাব না, কারণ আমি তো লয়ার নই। তাহলে কেন আমি আইনি ঝামেলার মধ্যে জড়াতে যাব বা সেগুলো নিয়ে কন্টেন্ট করব, সেটা করব না। ঠিক আছে, এইবারে যেটা বলছেন আপনি যে টিনুর ইনকামটা মানে শুধু ইউটিউব, যেটার মানে কি বলবো, লং টার্ম চলবে কিনা তার ঠিক নেই, তো সেক্ষেত্রে বেচুরও সেটাই, সরি বেচু বলে ফেললাম, কোটিপতি খোকা, কোটিপতি খোকারও সেটাই। ঠিক আছে, তো দুজনেরই সমান। তো সেই জায়গা থেকে তাহলে তো দুজনেই সুইটেবল নয়। ঠিক আছে, এইবার বাড়িটা ওর বেশি, ওর রয়েছে ওর ভাড়া বাড়ি। তো ভাড়া বাড়ি থাকাটা বহু লোকজন আর কি ভাড়া বাড়িতে থেকেই সারা জীবন তাদের পেরেন্টিং করেছে। তো ভাড়া বাড়ির ব্যাপারটা থাকলে যে সে পাবে না, এটা আমি ঠিক, এই যুক্তিটা আমার ঠিক পোষালো না আর কি। ঠিক আছে, এইবার বাকি টিনা কি করছে, আইনি প্রসেসে কিভাবে কি করছে, ভাড়া বাড়িটা ওর ব্যাকলগ কিনা, সেটা ও চিন্তা করবে, আমি তো চিন্তা করার এখানে কেউ নেই। আর আপনি বলছেন যে তার ঠাকুমা ঠাকুরদা এবং তার বাবা চাই না যে বাচ্চাটা কোনোভাবেই তাদের কাছ থেকে যাক, এটা চায় না, ভালো কথা। এবং আপনি এটাও বলছেন যে মায়ের সঙ্গে কি করে দেখা করবে, কারণ মা অনেক কিছু প্রুফ
মানে আমাদের কচি খোকার কাছে রেখে দিয়ে গেছে। তো সেই কচি খোকা সেগুলোর জন্য মানে এতটা হ্যারাসমেন্ট হয়েছে, তো টিনুকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবে না আবার বিয়ের জন্য। মানে আপনি এটা আজকের ডেটে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে টিনু আর বেচুর এক হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে কোনোভাবেই তারা আগের রিলেশনে আর ফিরতে পারবে না, এটা আপনি বলে দিয়েছেন, ভালো কথা। আচ্ছা, এবার এটাও বলে দিয়েছেন আপনি যে কোপ্যারেন্টিং যদি আপনার কী যেন বলে, আপনার ক্লায়েন্ট যদি চায় তাহলে সেটা আপনি করবেন, না হলে করবেন না। হ্যাঁ, কথাটা হচ্ছে যে কোপ্যারেন্টিংয়ের ব্যাপারটা আমি বলেছি যে দুজনে মিলে আর কি যাতে পায়, তো সেখানে আমাদের কচি খোকা সেটাতে রাজি নয়। আর কচি খোকা যখন রাজি নয়, আপনার ক্লায়েন্ট যখন রাজি নয়, তাহলে আপনি তো এখানে কিছু করতে পারবেন না। এইবার টিনুর তরফ থেকে যদি কিছু হয় তো ভালো কথা, ইটস ওকে। তো আমরা এটা বুঝে পারলাম যে কচি খোকা চায় না তার মায়ের সঙ্গে কোনোভাবেই বাচ্চার যোগাযোগ করে দিতে। আর এইখানেই একটা পয়েন্ট, সেটা হচ্ছে কচি খোকা বোঝে যে কচি খোকা যদি বাচ্চাকে তার মায়ের সঙ্গে দেখা করতে দেয়, তাহলে কচি খোকা বাচ্চাকে আর রাখতে পারবে না। কচি খোকার ছেলে প্রতিনিয়ত মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করবে, এবং কচি খোকা এটা জানে যে ছেলেকে তখন তারা আউট অফ কন্ট্রোল করে ফেলবে, কারণ বাচ্চাকে একটা জিনিস বোঝানো হয়েছে, আর সে যদি তার মাকে কাছে পায় তারপরে বাবা ঠাকুমা নস্যি হয়ে যাবে, আর সেটা ওরা চায় না। তাই যে কোনো মূল্যে যে কোনোভাবেই তারা বাচ্চাটাকে তার কাছে রাখতে চায়, ভালো কথা, তারা রাখতে চায়। আর টিনা তার বাচ্চাকে পেতে চায়, তো টিনা তার মতো আইনি প্রসেসে লড়বে, সেখানে কিছু বলার নেই। তবে আমি এইটা মনে করি যে টিনা এখন নিজের পায়ে নিজে পুরোপুরি দাঁড়াক, ঠিক আছে, টিনা নিজের মতো করে এডুকেশন হোল্ড করুক, টিনার মতো করে মস্তি করে জিন্দেগিটাকে কাটিয়ে নিক, যেভাবেই মস্তি হোক করে নিক। আর বেচি যখন দিতে চায় না, থাক না বাচ্চাটা ওদের কাছে, ঠিক আছে, থাক ওদের কাছে থাক। আর ঠাকুমা যদি টেক কেয়ার করতে পারে তো ইটস ওকে। মানে ঠাকুমার বক্তব্য যে আমি কোনোভাবেই তার মায়ের কাছে যেতে দেবো না, যেহেতু আমাদের বংশের প্রদীপ, আর তার জন্য আমাকে যতটা মানে কি পরিশ্রম করতে হয় করব, তাহলে সেখানে তো কিছু বলার নেই। আর বাচ্চার বাবাও সেটা বক্তব্য যে আমার মা বাবার যতই পরিশ্রম হোক বা সাফার হোক, আমি ছেলের পড়াশোনার জন্য টাকা বলি ভিউয়ার্সদেরকে যে আমার কাছে টাকা নেই, ঠিক আছে, তারপরেও আমি আমার বাচ্চাকে আমার কাছে রেখে দেবো, টিনুর সঙ্গে কোনোভাবে দেখা করতে দেবো না, এটা ওর মত। তো আপনি আপনার ক্লায়েন্টের কথা শুনবেন, আর টিনু যা লিগ্যাল টিম রেখেছে তাদেরকে বলবে। তো এই ব্যাপারে তো কোনো মন্তব্য করার নেই। কিন্তু আপনি একটা কথা বলছেন যে কচি খোকার হচ্ছে তার বাবার উত্তরাধিকারী সূত্রে পাওয়া 1.5 কোটি টাকার সম্পত্তি আছে, তার মানে আপনাদের কচি খোকা কোটিপতি, তাই ওনাকে কচি খোকা কোটিপতি বলছি। আগে কচি খোকা এই জন্য বলছেন যে বয়স কম বলছিলেন, 40 এজে কার বয়স কম সরি বুঝতে পারছি না। তো যাই হোক, আপনি যখন বলছেন কচি খোকা তাহলে কচি খোকা, আর আপনি যখন কোটিপতি বলছেন তার মানে কোটিপতি, কারণ কারোর 1.5 কোটি টাকার সম্পত্তি থাকলে সেটাকে কোটিপতি বলে। তো কিছুদিন আগে শুনেছিলাম একজনের মুখে যে ওইখানে নাকি মানে কুতকুল্লায় নাকি সেই লেভেলের সম্পত্তির দাম নেই, ঠিক আছে, তাই যে সৌমালি সেই সম্পত্তি নিয়ে কি করবে, ঠিক আছে, শুনেছিলাম ঢেপি দিদির মুখে আর কি। তো সেই জায়গায় তো এখন দেখছি প্রায় 75 লাখ টাকার সম্পত্তি অ্যাকচুয়ালি সৌমালির, আর সেটাকে মানে অ্যাকচুয়ালি তাহলে তো মেয়েকে আর কি ডিচ করেছে বাবা মা, আর ভাইও তার মানে দিদির সম্পত্তি ভাগের সম্পত্তিটা পুরোটা হড়প করে নিয়েছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ও যদি 75 লাখ টাকা হয় তাহলে ও লাখপতি, কিন্তু লাখপতি মানে সম্পত্তি হোল্ড করে, বাট উনি ঝেড়ে আরও 75 লাখ টাকার সম্পত্তি নিয়ে কোটিপতি হয়ে গেছে। বাহ, গ্রেট। তার দিদির যখন সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা কি, তাই না? যাই হোক, মানে অ্যাকচুয়ালি আমাদের কোটিপতি কচি খোকা অ্যাকচুয়ালি কিন্তু লাখপতি, কিন্তু সেটা ভাগ্যচক্রে এবং লোককে ডিপ্রাইভ করে কিন্তু কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার বাই দ্য ওয়ে, যদি কেউ কোটিপতি হয়, এত কোটি টাকার তার সম্পত্তি, এবং ইউটিউব থেকে সে রোজগার করে, তাহলে তাকে কেন বলতে হয় যে ভাই আমি কাজল রাখার সক্ষম নই এখন? আচ্ছা, ভালো কথা, আমার ছেলের যে বড় স্কুলে ভর্তি করে প্রচুর টাকা লাগবে, সেই টাকাও মানে জোগাড় করতে পারছি না। আচ্ছা, ভালো কথা, আবার আমি মানে আপুরা আমাকে গিফট দিয়েছে খাট বিছনা আলমারি,
তো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। মানে একটা কোটিপতি লোকের তো ন্যূনতম প্রেস্টিজ থাকে, যে যা দিয়ে দেবে মানে এরকম জিনিস। এমনি গিফট নেয় বাচ্চার জন্য হ্যানা ত্যানা, নিজেদের জন্য ঠিক আছে, কিন্তু এরকম খাট আলমারি বিছানা ভাই এটা সেই যৌতুকের মতো হয়ে গেছে আর কি। তো সেগুলো ভাই কেউ নিয়ে নেয়? মানে একটা কোটিপতি লোকের তো মিনিমাম নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট থাকে। তো সেটাই তো দেখলাম না, মানে এতটা আর কি কচি কাকা, এতটা মানে কোটিপতি হওয়ার পর কে ভাই এরকম করে? আর দেখো, এটা আমি জানি যে যে তার নিজের দিদির সম্পত্তির ভাগটা তাকে ডিপ্রাইভ করে পুরোটা হড়প করে নিয়ে নেয় মা বাবার কে থেকে, মানে বাবার থেকে, তাহলে সে একটু লোভী প্রকৃতির মানুষ। আর সেই জায়গা থেকে সে কি বলবো, মানে আপুদের থেকে নেবে, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তাহলে কচি খোকা কোটিপতি মানে বেশ বড় লোক, তাই না? আবার তো বড় বিল্ডিং ফিল্ডিংও আছে, মানে বেশ বড় একটা রাজপ্রাসাদ আছে। তাহলে আবার সে বলে যে কেসে কেসে জর্জরিত, আমার টাকা পয়সা সব খরচা হয়ে যাচ্ছে, আমি কেসের টাকা চালাতে পারছি না। এবং আপনিও বলে স্বীকার করেছেন যে এখন দিতে পারবো না পরে দেবো, এখন দিতে পারবো না পরে দেবো, এরম বলেছে। তো কোটিপতির এরম হাল কেন? আচ্ছা, ভালো কথা, সে তো জমি বেচবে আর খাবে, তাহলে তারা এত চিন্তা কিসের? সে বেচবে, ছেলেকে স্কুলে ভর্তি করবে, বেচবে, খাবে, বেচবে, কেসের টাকা চালাবে, তাহলে অসুবিধাটা কোথায়? আচ্ছা, তারপরে আপনি বলছেন যে কোটিপতি এই কথাগুলো বললো আর কি, মানে ছেলের স্কুলে ভর্তি করার। আবার এখন দেখুন মিনিমাম কাজের লোক রাখার ব্যাপারটা যখন বলছে, তখনও বলছে যে ভাই আমার এখন সম্ভব নয়। মানে ভাবুন, মানে কোটিপতি হয়ে অথচ একটা কাজের লোক রাখতে পারবে না। দেখুন এতদিন ধরে কেউ কিন্তু সেই লেভেলে বলেনি, প্রোটেস্ট করেনি, কিন্তু ওনার মায়ের শরীর সত্যিই দেখা যাচ্ছে না, এতটাই ভেঙে পড়েছে। কারণ যথেষ্ট অসুস্থ উনি, একে তো সর্দি কাশি হয়েছে, তারপর সুগার আছে, আর বয়সও হচ্ছে, বার্ধক্যজনিত ব্যাপারগুলো আছে, তো সেই রক্তের তেজ তো নেই, তো সেটা ভেঙে পড়েছে। তো এই মুহূর্তে ওনার পাশে একজনকে দরকার আর কি। তো যাই হোক, কোটিপতির যদি এই হাল হয় তাহলে তো খুব মুশকিল। ভাই আমরা কি করে তাহলে কি করছি? আমরা তো চুনোপুটি। আচ্ছা ভাই, তো এবার আমি সেই সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, ভাই তোমরা যারা বলছো টিনার সঙ্গে দেখা হোক, টিনার কাছে থাক, টিনার কাছে থাক, দেখো সময় আসলে সব হবে, সময়ের আগে কিছু হয় না। সময়ের আগে কখনো কিচ্ছু পাবে না, কারণ সময়কে সময় দিতে হয়, ঠিক আছে? তো দেখা যাক টিনা যা করেছে সেগুলো দিয়ে কিছু হয় কি না, সেটা না। তো আমরা তো টিনাকে টিনার জন্য দেখি, তো এত প্রেশার দেওয়ার দরকার নেই। এবার বাচ্চাটা তার মাকে ভুলে ভুলে যাবে, এই কথাটা বলছেন তো অনেকে। হ্যাঁ, তো সেটাই তো চেষ্টা করা হচ্ছে, যে বাচ্চা তার মাকে পুরোপুরি ভুলে যাক, তার মাথা থেকে পুরো বাচ্চার মানে মায়ের যে কনসেপ্টটা সেটাই চলে যাক। তাই জন্যই তো কোনোভাবে দেখা করতে দিতে চাইছে না, কারণ দেখা করলে ওই বাচ্চাকে আমাদের কচি খোকা বা তার ফ্যামিলির লোকজন আটকে রাখতে পারবে না, ঠিক আছে? আর সেই জন্যই দেখা করতে দিচ্ছে না, বারবার ঘোরাচ্ছে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এইবার টিনার পক্ষে যদি স্ট্রং কিছু থাকে তাহলে টিনা চেষ্টা করে দেখা করতে পারবে, ঠিক আছে? আর রাখার ব্যাপারটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে টিনা যদি প্রমাণ করতে পারে তাহলে টিনার কাছে সব চলে চলে যাবে বাচ্চা। আর যদি টিনা প্রমাণ করতে না পারে, মানে বেচু বারবার যদি ঘুরিয়ে নাক দেখায়, তাহলে মুশকিল। বাট আপনারা না এই জিনিসটা নিয়ে ভাবা ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনারা টিনাকে একটা মেয়ে হিসেবে ট্রিট করুন, যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ফোকাসড, যে কাজকর্ম করছে, যে তার ফিলিংস আপনাদের কাছে সেইভাবে শেয়ার করে না, বাট আপনাদেরকে এন্টারটেন দেওয়ার জন্য ভিডিও করে। আর বাচ্চার ব্যাপার যেটা আইনি প্রসেস, সেটা আইনের মারফতেই হবে। আর কোনো নেগোসিয়েশনের ব্যাপার কিন্তু নেই আর কি, মানে দু সাইডের বসার নেগোসিয়েশনের ব্যাপার নেই। কারণ বেচু যখন কোনোভাবেই টিনাকে আর তার লাইফে অ্যাকসেপ্ট করবে না, তাহলে বসার কি আছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বেচু যখন তার বাচ্চাকে ছাড়বে না, ঠিক আছে, তাহলেও বসার কিছু নেই। আর বেচু দেখতেও দেবে না, তাহলেও বসার কিছু নেই। এবার সব থেকে বড় কথা, আমরা বলতেও পারি না যে তোমরা বসো, তোমরা মিউচুয়াল এই করো, আমরা বলতে পারি না। কারণ আলটিমেটলি টিনা তার লিগাল টিমের কথা শুনবে, আর বেচুও তার লিগাল, সরি বিচু বলছে আবার, কচি খোকাও তার লিগাল টিমের কথা শুনবে। তো সেখানে আমরা থার্ড পার্সন, আমাদের এই ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন নেই। তবে আমরা টিনাকে বলবো, আমি বলবো টিনাকে, তুই যতটা পারিস সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা কর, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা কর। অপাত্রে কোনো কিছু নষ্ট করবি না। নিজের জন্য যা দরকার, গয়না করার দরকার, টাকা পয়সা ইনভেস্টের দরকার, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর দরকার, যা দরকার সেগুলো কর। কারণ ইনকামটা তোকে এখান থেকে করে নিজের পায়ে নিজে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এবং তুই যেটা বলেছিস যে আমি বিজনেস সেট আপ করবো, তো সেটা যদি করতে পারিস তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। পয়সা ইনকাম করা ছাড়া আর কিছু অন্য রাস্তা তোর নেই। তো এই মুহূর্তে তোকে পয়সা ইনকাম করতে হবে, যেভাবেই হোক পয়সা ইনকাম কর, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়।
আর তারপরে ছেলের ব্যাপারটা যেরকম আইনি প্রসেস হচ্ছে, রোজ রোজ তো আর আইনি প্রসেস নিয়ে কেউ কথা বলতে আসে না, আর আইনি প্রসেস ওইভাবে দেখানোও যায় না, তাই কেউ এক্সপেক্ট করবেন না যে ও আইনি প্রসেসের কথা প্রতিদিন এসে বলতে যাবে। আর এই যে বাচ্চার কথা না বলা, এটা নিয়েও ঘটানোর কিছু নেই, কারণ বাচ্চার কথা বলেও কি হবে, ও তো দুঃখ কষ্ট বাড়বে, আর দুঃখ কষ্ট শেয়ার করলে আরও বাড়ে, ঠিক আছে? তো বাচ্চার কথা বলার দরকার নেই, যা আইনি প্রসেসে হচ্ছে হচ্ছে, যেদিন সাকসেস হবে সেদিন বলবে, তাই না? এটাই তো মনে হয়। তো যাই হোক, এটা বলার ছিল এই ব্যাপারটাতে। শুধু একটা কথা আমি বলতে পারি যে সেটা কিমার ব্যাপারটা এখানে বলি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, এখানে বলতেই হবে। সেটা হচ্ছে কিমা মোটামুটি প্রচুর মানে স্মার্ট মহিলা আর কি। তো প্রচুর চেষ্টা করেছে তার লাইভে ম্যাডাম সম্পর্কিত কোনো কথা অ্যাভয়েড করার, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, এখানে অনেক বড় একটা ব্যাপার আছে কিমার ফল্ট, যার জন্য কিমা কোনোভাবেই ম্যাডামের সাথে কোনো রকম আর্গুমেন্টে যেতে চাইছে না, কারণ ও তো জানে কোথায় টিকিটা বাঁধা আছে, আর সেই জন্য ও কিন্তু সিম্পলি অ্যাভয়েড করে যাচ্ছে এবং ভিউয়ার্সদের বলছে আমি এরকমই, আমাকে কেউ অসম্মান করলেও আমি এরকমই, হ্যানা ত্যানা অমুক তমুক। বাট একটা সময় গিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, বিশাল লাউড হয়েছে। তো সেটা কিসের জন্য সেটা কিসের জন্য লাউড হয়েছে, কারণ কিমা লিখেছে টাইটেলে যে ওকে ওকে মানে আর কি ওই দুকেন ফোন করেছিল, বাট ওর সঙ্গে ওর কোনো কথা হয়নি, কিন্তু ম্যাডাম তার লাইভের মধ্যে বলছিল আর কি এই দুকেনের সঙ্গে তাহলে কথা বললে চি হ্যাঁ তারা। তো সেই জায়গা থেকে কিমা বললো আর কি যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, হ্যানা ত্যানা অমুক তমুক, মানে আর ধরে রাখতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না। তবে একটা কথা বলবো, কিছু ভিউয়ার্স আছে প্রচণ্ড উস্কানিমূলক দুটো লাইভই দেখছে এবং দুটো লাইভ থেকেই কথা পাচার করছে, এবং ম্যাডামের কথা নিয়ে গিয়ে আমাদের কিমাকে উত্তক্ত করছে। দিস ইজ নট ফেয়ার। যখন কেউ লাইভ করে, সে যখন বলতে চাইছে না ম্যাডামের কোনো কথা কোনো না কোনো কারণে, তাহলে সেই তাকে উত্তেজিত করে সেখান থেকে লুজ স্টক বের করলে যে কন্ট্রোভার্সিটা আরও তুঙ্গে চলে যাবে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো কিমা তো কন্ট্রোভার্সিটা চাইছে না, মানে ওর আর ম্যাডামের মধ্যে কোনো কন্ট্রোভার্সি হোক সেটা ও চাইছে না, কোনো না কোনো কারণে সন্তর্পণে এড়িয়ে যাচ্ছে। তাহলে আপনারা কেন তাকে জোর করছেন? তো এতে তো আরও আউটবাস্ট হয়ে যাবে, আর সেটা হচ্ছে। কতটা কন্ট্রোল করবে? একটা মেয়েকে যদি সমানে তাতাতে থাকেন, তো আপনারা কিমাকে কেন তাতাচ্ছেন? আমি জানি আপনারা কন্ট্রোভার্সি পছন্দ করেন, আপনারা চান ব্যাক টু ব্যাক উত্তর আসুক, ম্যাডাম বলছে আর কিমা চুপ করে আছে, ব্যাপারটা আপনারা হজম করতে পারছেন না। আপনারা কি চান? ম্যাডাম ওখান থেকে বলবে, কিমা এখান থেকে ঝুড়ি বলবে, মানে কিমা নিজের যে রূপ সেটা বের করবে, আবার ম্যাডাম বলবে, আবার বের করে, তবে তো এই খেয়েই দেখতেই তো আপনারা আসেন, আর সেটা আপনারা মজা নেন, ঠিক আছে? কিমার চ্যানেলে তো ওই রকম খেয়েই লোক দেখার লোকই বেশি, তো সেটা স্বাভাবিক ব্যাপার, ওটা আপনারা চাইছেন। বাট কিমা এখানে প্রচণ্ড বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেছে, এবং আমি মনে করবো সেটা করা ভালো, ওর জন্য সেফ অ্যান্ড সিকিওর। না হলে কিন্তু ও ফাঁসবে, এটা আপনাদের বলি। আপনারা ভালোবেসে প্রশ্রয় দিয়ে কিমার কিন্তু ক্ষতি করবেন না, কারণ এই মুহূর্তে ম্যাডামের সঙ্গে পাঙ্গা নিলে কিন্তু অনেক কিছু হবে, তো পাঙ্গা না নেওয়াই ভালো। তো আপনারা তো কিমাকে ভালোবাসেন, তাহলে কেন উস্কাচ্ছেন? উস্কানিমূলক কথা একদম নয় কমেন্টের মাধ্যমে। কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু এগুলো করে, ওইখান থেকে শুনে এসে এখানে বলা, এখান থেকে শুনে এসে ওখানে বলা, এরকম করছেন। আর ম্যাডামের কিন্তু তাতে কোনো ফারাক পড়বে না, কারণ ম্যাডাম তো বলেইছে যে আমার তো ভিউজটা ম্যাটার নয়, আমার কাছে চ্যানেল গ্রোটা ম্যাটার নয়, কিন্তু কিমার কাছে এটা ম্যাটার, কারণ কিমার এটা প্রফেশন। হ্যাঁ, আচ্ছা, এবার লাস্ট একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে ম্যাডামের কিমার উপর রাগ হওয়ার প্রধান কারণ হচ্ছে ম্যাডামের প্রফেশনকে ও ডিফেম করেছে, ম্যাডামের প্রফেশনকে নিয়ে ও কথা বলেছে, যেটা ম্যাডাম কোনোভাবেই মেনে নিতে পারেনি। তবে এটাও গুড সাইন, তার কারণ হচ্ছে কারোর প্রফেশনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, তাহলে তার প্রোটেস্ট করা উচিত, কারণ তোমার কর্মক্ষেত্র তোমার কাছে কি পূজনীয় জায়গা, তোমার সব থেকে মানে তোমার কর্মক্ষেত্র করেই তো তুমি সমস্ত কিছু করেছো, তাহলে সেই জায়গাকে যদি কেউ অপমান করে, তাহলে সেটা নিয়ে তো প্রোটেস্ট হবে। আর সেই জন্যই হচ্ছে ম্যাডাম রেগে গেছেন। তো যাই হোক, এটা কোনো না কোনো সময় মিটে যাবে, এটা নিয়ে কোনো চাপ নেই।
অ্যাকচুয়ালি কিমাই তৎপর হয়ে ঠিক মিটিয়ে নেবে। এখন ও সময়কে সময় দিচ্ছে এবং বুদ্ধিমত্তার পরিচয় রাখছে, তো এটা নিয়ে চাপ নেই। তবে ম্যাডামের পলিসি আমি বুঝে গেছি কিভাবে কি করতে চাইছেন, এটা আমার কাছে ভেরি ক্লিয়ার, আমি জানি, এবং সেটা খুব ভালোর জন্যই হচ্ছে। মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ভালো হচ্ছে, যারা আমরা এই গালাগালি, অশ্রাব্য কথা আর পার্সোনাল অ্যাটাকের নিচে দমে গেছিলাম। আমাদের শুধু লজিকের কথা লোকের ভালো লাগছিল না আর কি। সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো হয়েছে জায়গাটা, এটা আমি বলতে পারি। আর বাদ বাকি দেখা যাক। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি জানি না কেটে ফুটে কতটা দিতে পারি। তো বুঝতে পেরেছেন তো, এখন থেকে আর কিন্তু আমাদের মিত্তির মশাই কোটিপতি কচি খোকা, ঠিক আছে? কোটিপতি কচি খোকা। আর টিনার আইন সংক্রান্ত ব্যাপার স্যাপার আলোচনা না করাই ভালো, আর সেটা আমি জানবার চেষ্টাও করব না। আর রইল বাকি, টিনা যেরকম আছে, যেমন আছে, বেশ আছে। যখন যেটা হবে সেটা দেখা যাবে। আমি তো টিনাকে আর এই ব্যাপারটাতে কোনোই কিছু জিজ্ঞেসে করবো না বা খোঁচা মারবো না বা ওইভাবে কোনো ভিডিও করবো না, কারণ যেটা আইনি প্রসেসে চলছে সেটা চলুক, যখন হবে হবে। আর আমরা তো নেগোসিয়েশন করার কেউ নয়, কারণ এই পুরো ব্যাপারটা এই মানে টিনার তরফের লিগাল অ্যাডভাইজার আর বেচুর তরফ থেকে লিগাল অ্যাডভাইজার, এরা মিলেই ঠিক করবে, এবং সেক্ষেত্রে তাদের যারা ক্লায়েন্ট তারা যেরকম বলবে সেভাবে শর্ট আউট হবে। তো দেখা যাক, লেটস সি কী হয়। টাটা।